শুরু করছি তুলা রাশির বিশাখা নক্ষত্রের সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনা। সেপ্টেম্বর মাসে বিশাখা নক্ষত্রের সময়টা কেমন যাবে তা কয়েকটা নক্ষত্র সাপেক্ষে আলোচনা করা হবে। শুরুতে একটা কথা বলে নিই, যেহেতু এই চ্যানেলের ভিডিও বিভিন্ন ভাষায় ডাবিং করা হচ্ছে, এই জন্য অনেকেই বাংলা ভিডিও খুঁজে পাচ্ছেন না। এজন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা এসকে অ্যাস্ট্রোলজি এই চ্যানেলটা ফলো করুন, কারণ ওখানে আমি এই চ্যানেলের বাংলা ভিডিওটা আপলোড দিচ্ছি। তাহলে আপনাদের ভিডিও খুঁজে পেতে আর কষ্ট হবে না। এখন এই যে সামনে আপনারা যে ছকটা দেখতে পাচ্ছেন, এই ছকে গ্রহগুলোর অবস্থান যদি আপনারা খেয়াল করেন তাহলে আলোচনা বুঝতে সুবিধা হবে। আমরা বিশাখা নক্ষত্রকে দুই ভাগে বিভক্ত আছে এই বিষয়টা জানি, এবং সেই নক্ষত্রের তুলা রাশিতে যে অংশ আছে সেটি নিয়ে আলোচনা হবে। বিশাখা নক্ষত্রের মূল অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং তুলার মূল অধিপতি শুক্র। আমরা দেখে নেব শুক্র এবং বৃহস্পতি কোথায়। বৃহস্পতিকে আমরা মিথুনে দেখতে পাচ্ছি। এই বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে এবং পুরো মাস জুড়ে বৃহস্পতি এই নক্ষত্রেই থাকবে, আবার এখানেই থাকবে, অর্থাৎ মিথুনেই থাকবে। এবং তুলার সাপেক্ষে বৃহস্পতি নবম স্থানে অবস্থান করছে। এর অর্থ হলো বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা উচ্চশিক্ষা, ধর্ম, সৌভাগ্য, তারপরে পিতার সাথে সুসম্পর্ক এবং পিতার সম্পত্তি লাভ, পিতার সুদৃষ্টি লাভ, এরকম নানান বিষয় রয়েছে যা তারা অতি সহজেই লাভ করবে। আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা আমি আবারও বলি, এখানে তুলার অধিপতি শুক্র, কিন্তু তুলার ভিতরে 3টা নক্ষত্র আছে, 14, 15 এবং 16। এই যে 16-র মূল অধিপতি হচ্ছে বৃহস্পতি। 16 নম্বর নক্ষত্রই হচ্ছে বিশাখা নক্ষত্র। তো তার অধিপতি বৃহস্পতি, সে এই পুরো ছকের ভিতরে আমরা খুঁজলে জুপিটার নামে দেখতে পাচ্ছি মিথুনে, যেখানে নিজের নক্ষত্রেই বসে আছে এবং অত্যন্ত শুভ ঘরে আছে। এই কারণে বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী অবস্থায় আছে। এই বৃহস্পতি রাহুর সাথে দৃষ্টি বিনিময় করেছে এবং মঙ্গলের উপর তুলাতে দৃষ্টি রেখেছে। রাহু বৃহস্পতি যৌথভাবে তুলাতে দৃষ্টি রেখেছে। ফলে বৃহস্পতি পঞ্চম এবং লগ্ন বা রাশি এবং নবম এই 3টা ঘরের উপর দৃষ্টি রেখেছে। সেই সাথে আপনার 3য় ঘর অর্থাৎ ধনুতেও বৃহস্পতির প্রভাব রয়েছে, যা তার নিজের ঘর, যা আপনার সাপেক্ষে প্রচেষ্টার ঘর। এর অর্থ হলো আপনি আপনার প্রচেষ্টা যদি অব্যাহত রাখেন, প্রচেষ্টা অব্যাহত থাকলে আপনি অবশ্যই ভালো করবেন। বিশেষত উচ্চশিক্ষা, বিদেশ, এই ভাগ্যটা তো খুবই ভালো। কারণ আপনারা 12 নম্বর ঘর খেয়াল করলে দেখবেন এখানে 11 এবং 12 এর ভিতরে যে গ্রহগুলো আছে তারা মোটামুটি এক ঘর থেকে অন্য ঘরে পরিবর্তিত হচ্ছে। কেতু পরিবর্তিত হবে না, বাকি গ্রহগুলো কিন্তু আসবে, যেমন শুক্র, রবি, বুধ, এরা কিন্তু সিংহ থেকে কন্যাতে আসবে। তার মানে একাদশ এবং দ্বাদশ এদের কিন্তু ঘর পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। বিদেশ সাপেক্ষে একাদশ দ্বাদশ কোনো ব্যাপার না। আপনারা এখান থেকে তার মানে একটা বিষয় স্পষ্ট হলেন, আপনাদের বিদেশ ভাগ্য অত্যন্ত শুভ। একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই রাহুর বিপরীতে রবি আসা
মাসের প্রথম 15 দিনে এই ঘটনা ঘটবে এবং পরের 15 দিনে শনির সাথে রবির বিপরীত অবস্থান করা, এই যে ঘটনাটা, এই দুইটা ঘটনা মাসের 2 ভাগে ঘটছে, 15 দিন 15 দিন। এতে করে আমাদের শারীরিক অসুস্থতা কিন্তু বাড়ছে। তবে এই দুইটা সময়ের সাপেক্ষে আমরা যদি একটু বিবেচনা করি এবং তাকে যদি বিভক্ত করে নিই, তাহলে দেখতে পাবো মাসের প্রথম 15 দিন অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম 15 দিন অধিক বিপজ্জনক। কিভাবে? কারণ এই সময়ে রাহু এবং রবি একে অন্যের বিপরীতে থাকবে এবং শনি ও মঙ্গল একে অন্যের বিপরীতে থাকবে, যার ফলে শরীর স্বাস্থ্য এবং আবহাওয়া পরিস্থিতি এবং সেই সাথে আমাদের যে রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ সব কিছু একসাথে ক্ষতিগ্রস্ত হবে, সব কিছু হুমকির মুখে পড়ে যাবে। শনি মঙ্গল একে অন্যের বিপরীতে থাকা মানে যুদ্ধ, বিগ্রহ, সংঘাতের ইঙ্গিত। আপনি নিজেই দেখবেন স্বাভাবিকভাবে হাঁটতে গিয়েও হঠাৎই হাতে বা পায়ের হাড়ে আপনি হঠাৎ করেই চোট পেয়ে বসলেন। আবার কখনো কখনো টানও লাগতে পারে বিনা কারণে, কোনো কারণই আপনি খুঁজে পাবেন না যে এটা কেন হলো। অর্থাৎ শনি মঙ্গলের একে অন্যের বিপরীত অবস্থান বিপদকে ডেকে নিয়ে আসে। এই বিষয়টায় আপনারা সতর্ক থাকবেন। সবসময় যে কোনো বিপদ ঘটলেই সেটাকে পার্মানেন্ট মনে করে নেওয়ার কোনো কারণ নেই, কারণ এই গ্রহ নক্ষত্রের পরিস্থিতি বদলে গেলেই ওই সমস্যাও চলে যায়। রাহু আর রবি একে অন্যের বিপরীত অবস্থান করার কারণে আমাদের শরীরের তাপমাত্রাই শুধু বাড়বে না, আবহাওয়া পরিস্থিতিও কিন্তু অনেক বেশি উত্তপ্ত থাকবে। আপনারা দেখবেন রবির তেজ মাঝে মাঝে এমন বেড়ে যাবে মনে হবে যেন মরুভূমিতে আছি। আবার এই রবি যখন 15 তারিখের পরে শনির বিপরীতে চলে আসবে, তখন দেখবেন যে বেশ ঠান্ডা পড়ছে। তখন ওই ঠান্ডা হঠাৎ করেই যেন কুয়াশার দিকে টেনে নিয়ে যাবে আমাদেরকে, এইটি অবাক লাগবে। তবে এই পরিস্থিতি এই সময়েও হতে পারে, অর্থাৎ রবি যখন কেতুর সাথে থাকবে এবং কেতুর সাথে থাকাকালীন সময়ে শনি এবং মঙ্গল একে অন্যের বিপরীতে থাকবে, তখনও এই ঘটনা ঘটতে পারে। তবে এই সময়ে যেটি মূলত ঘটতে পারে সেটি হচ্ছে রোগ ব্যাধির বৃদ্ধি করা, বিশেষত সর্দি, কাশি, জ্বর, সিজনাল ফিভার, এইগুলো বেশি হবে। আপনারা সতর্ক থাকবেন অবশ্যই। স্বাস্থ্যগত ব্যাপারে তো সবচেয়ে বড় সতর্কতা আগে দরকার, কারণ হচ্ছে এই ভাইরাল ফিভারগুলো বা ভাইরাল যে ডিজিজ আছে এগুলো অতি দ্রুত ছড়াবে। আপনারা গ্রহ নক্ষত্র পরিস্থিতি যারা বোঝেন তারা সহজেই দেখতে পাচ্ছেন। এখন কর্মক্ষেত্রের কী অবস্থা সেটি একটু দেখা যাক। দশমে শুক্র আছে, রাশির অধিপতি শুক্র সে দশমে অবস্থান করে চতুর্থে দৃষ্টি দিচ্ছে, যা অত্যন্ত শুভ। অর্থাৎ জাতক জাতিকারা যেমনই থাকুক না কেন তাদের সুখ, শান্তি এবং কর্মক্ষেত্র এই দুইটা কোনোভাবেই হাত ছাড়া হবে না। আমি এখানে আপনাদের মূলত পরামর্শ দেবো আপনারা সুস্থ থাকুন, কারণ সুস্থ থাকাই মুশকিল কাজ। যদি আপনি সুস্থ থাকতে পারেন তাহলে আপনার কর্মক্ষেত্র এবং আয়, সংসার এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আপনাদের যে রাজযোগকারী গ্রহ শনি, যে হচ্ছে এই তুলাতে এসে তুঙ্গি হয়, সেই শনিকে অনেক কিছুরই বিপরীত অবস্থান করতে হবে। কোথায় অবস্থান করতে হবে? এই যে এই শনি সে মাসের 15 তারিখ আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি মাসের প্রথম 15 দিন সে থাকছে মঙ্গলের বিপরীতে এবং পরবর্তী 15 দিন সে থাকছে রবির বিপরীতে, উভয়ই তার শত্রু। এতে করে পুরোটা সময় সেপ্টেম্বর মাস জুড়ে তাকে কিন্তু এই সংগ্রাম সংঘর্ষের ভিতর দিয়ে যেতে হচ্ছে। তার মানে আপনি এখানে স্পষ্ট হলেন যে আপনার রাজযোগকারী গ্রহ স্ট্রাগল করছে, তার মানে আপনার যে সৌভাগ্য আছে সেটিকে স্ট্রাগল করতে হবে। আর সৌভাগ্য কখন আমরা হাতছাড়া করে ফেলি? যখন আমরা নিজেরাই অসুস্থ থাকি, সেটি হচ্ছে অন্যতম প্রধান কারণ। আর শনি নিজেই আছে ষষ্ঠে, যেখানে সেটি দুর্ভাগ্য, সংগ্রাম, সংঘর্ষ,
কষ্ট, রোগ ব্যাধি এগুলোকে নির্দেশ করে। তাহলে আমরা যদি পরিশ্রম করতে পারি এবং পরিশ্রম করার জন্য নিজেদেরকে তৈরি করে রাখতে পারি, সেটি কি ভালো নয়? অবশ্যই বিবেচনা করবেন এই বিষয়টা। আর তুলার জাতক জাতিকারা যারা এই বিশাখা নক্ষত্রে আছেন, যারা বৃহস্পতির জাতক জাতিকারা, তারা এমনিতেই জ্ঞানী এবং ন্যায় বিচারক। অতএব আপনাদের মেডিটেশন প্রাণায়াম করা তো বাধ্যতামূলক আপনাদের জন্য। এমনিতেই আপনাদের এগুলো ভালোও লাগে, কিন্তু এগুলো করা উচিত। আপনারা জ্ঞানী এবং যুক্তিপূর্ণ কথা বলেন, কিন্তু এই জ্ঞান ও যুক্তিকে ছাড়তে হবে। এটিকে নিজের ভিতরে অবস্থান করাতে হবে এমনভাবে যা আপনার নিঃশ্বাসের মতোই যাওয়া আসা করে। আর বাস্তবে আপনাকে হয়ে উঠতে হবে নিশ্চিন্ত। যদি আপনি নিশ্চিন্ত হয়ে উঠতে পারেন, যদি আপনি আপনার জ্ঞান এবং বুদ্ধিকে স্বাভাবিক বৈশিষ্ট্যে রূপান্তর করতে পারেন, তবেই আপনার অসুস্থতা চলে যেতে পারে। এই বিষয় নিয়ে অবশ্যই ভাববেন। আমরা এরপরে আলোচনা করব ব্যবসা ক্ষেত্র নিয়ে। ব্যবসা ক্ষেত্রে কোনো গ্রহ নেই, অর্থাৎ মেষে কোনো গ্রহ নেই, কিন্তু মেষে মঙ্গলের দৃষ্টি আছে, যা 15 তারিখের পর থেকে পাওয়া যাবে। এই মঙ্গল যেহেতু রাশিতে অবস্থান করছে, এই সময়ে আপনার ব্যস্ততা অনেক বেশি বেড়ে যাবে। এ সময় আপনার মাথা গরম করার সম্ভাবনা রয়েছে এবং আপনি উত্তেজিত হয়ে যেতে পারেন, কর্মব্যস্ত হয়ে যেতে পারেন, অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, বা অন্যের এমন কোনো কথা শুনলেন যে কথা শুনে আপনার মেজাজ গরম হয়ে গেল। এই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এই জন্য পরামর্শ হচ্ছে আপনি ঠান্ডা থাকার চেষ্টা করবেন, পরিস্থিতিকে তার মতো যেতে দিন। পরিস্থিতি চলে গেলে আবার ঠিক হয়ে যাবেন। পরিস্থিতির প্রভাবে পড়া ভালো না। এই কথা মনে রেখে যদি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন বা পরিস্থিতিকে দর্শন করেন, তাহলে দেখবেন সব কিছুই সহজ। আমরা এইখানে নিঃস্বস্ত হয়ে যায় যে গ্রহ রবি, তাকে নিয়ে একটু বিশ্লেষণ করব। রবি একাদশ এবং দ্বাদশ এই দুই ঘরে থাকবে। রবি যেখানেই থাকুক, রবি এখানে বিপরীত ধর্মী গ্রহের দৃষ্টিতে থাকবে। এখন শনি এবং রাহু তো জানেন যে আপনার পক্ষের গ্রহ, আর রবি মঙ্গল এরা আপনার বিপক্ষের গ্রহ। ফলে রবি যখন একাদশে থাকবে তখন আপনাকে খরচ করাবে, আপনাকে দিয়ে দান করাবে, মানুষের জন্য ব্যয় করাবে। কিন্তু এই বিষয়টি একেবারে মন্দ না, কারণ হচ্ছে আপনি যে ব্যয়টা করছেন তা অন্য কোনো মাধ্যম দিয়ে, অন্য কোনো ক্ষেত্র হয়ে আপনার কাছে আবার চলেই আসবে। এই কথাকে মনে রাখলে ব্যয় করতে আপনার কোনো দ্বিধা থাকবে না। রবি দ্বাদশে থাকলে আপনাকে দান করাবে, আবারও দান করাবে, এবং এই যে রবি একাদশে থাকাকালীন যে অর্থ ব্যয় করেছেন এবং আয় করেছেন, সেই অর্থ এখানে ব্যয় করাবে, এবং এই ব্যয় পরবর্তীতে আবার আপনি রিটার্ন পাবেন। এটি কিন্তু একটা শুভ ইঙ্গিত। অতএব দানের ব্যাপারে বা ব্যয়ের ব্যাপারে কুণ্ঠিত হবেন না, কারণ রবি আপনাকে উৎসাহিত করছে দান করার জন্য। এই সুযোগ সামনে নাও পেতে পারেন। সময় যখন আসবে তখন আয়ের ক্ষেত্র তো ভালো হবেই। চাকরি বাকরি নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। আপনারা চাকরি বাকরির জন্য সবসময় মিনের ঘরটা খেয়াল করবেন। মিনের ঘর কি বলছে দেখেন। মিনের ঘরে অলরেডি গ্রহ আছে এবং বিপরীত থেকেও গ্রহ দৃষ্টি দিচ্ছে। অতএব স্ট্রাগল করলে অবশ্যই ভালো করবেন। সাধারণত শনি যেখানে থাকে সেই ঘরটাকে স্ট্রাগলের আওতায় নিয়ে আসে। আপনার কপালে এই সময় স্ট্রাগল আছে। আপনি পরিশ্রম করবেন, শরীর থেকে ঘাম ঝরাবেন, নিজে ইচ্ছা করে কষ্ট করবেন, অর্থাৎ কষ্টকে স্বীকার করে নিতে জানতে হবে। তাহলে আপনার ভিতরে আত্মসমর্পণ এবং আন্তরিকতা থাকবে, বিশ্বাস থাকবে। এর মাধ্যমে এগিয়ে গেলে আপনি অবশ্যই ভালো করবেন। কারণ শনি দ্বারা প্রভাবিত এই তুলা, শনির সুদৃষ্টি তখনই পায় যখন সে ন্যায় করতে জানে। যখন সে ন্যায় কীভাবে করায় সেটা আমি বলি। ধরেন আপনি খেতে গেলেন,
সামনে অনেকগুলো বাটি রাখা আছে, বাটিতে মাছ বা মাংস সাজানো আছে। আপনি যখন খাবার নিচ্ছেন তখন দেখলেন যে পাশে একজন সার্ভ করছে মাছ বা মাংস, সে বাটিতে করে সাজিয়ে রাখছে। আপনি চাইলে বাটি থেকে বেছে নিতে পারেন, আবার তাকে বলে ভালো দেখে এক পিস নিতে পারেন, আবার এই অপশনও আছে যে আন্দাজে এক পিস নিলেন বা তাকে বললেন এক পিস তুলে দিতে তার ইচ্ছা মতো। এখানে দেখেন, আপনি যদি বেছে নেন তাহলে কিন্তু তুলা রাশির বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা হওয়ার যোগ্যতা আপনার থাকে না। কারণ আপনি যখন নিজে থেকেই বেছে নিচ্ছেন নিজের জন্য, তখন আপনাকে ন্যায় করতে হবে। অর্থাৎ আপনি বড়টা বেছে নেবেন বা ছোটোটা নেবেন, এই বিষয়টা না ভেবে আপনি টোটালি ওই বিষয়টাকেই পরিত্যাগ করতে পারেন। অর্থাৎ যখন ন্যায় বিচারের প্রসঙ্গ আসে তখন নিজের ক্ষেত্রে নিঃস্বার্থ হবেন কিভাবে, তখন ওই বিচার আর একজনের হাতে দিয়ে দেওয়াই ভালো। আপনি যদি নিজের জন্য বাঁচেন কোনো কিছু, তাহলে তো খারাপ জিনিস নিতে পারবেন না। সবসময় বড়টাই নেওয়ার চেষ্টা করবেন, ভালোটাই নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এ তো খাবার, এই খাবারের সাথে তো লোভও যুক্ত হয়ে যাচ্ছে নিজের সাথে। তাহলে এই লোভ আপনার ভিতরে থাকলে আপনি পরবর্তীতে ন্যায় বিচার কীভাবে করবেন? এটি তো একটা সমস্যা। এই জন্য এই ক্ষেত্রে যে খাবার সার্ভ করছে তার উপরে ছেড়ে দেওয়াই ভালো। তো এই যে আমি কথাটা বললাম, এই বিষয়টা সবার সাথে যাবে না, সবাই এটা পছন্দও করবে না, সবার জন্য প্রযোজ্যও না। আপনার জন্য প্রযোজ্য এই জন্য যে আপনি তুলার জাতক জাতিকা, এখানে তুলাদণ্ড রয়েছে, এখানে শনি তুঙ্গি হয়। এমনি তো শনি তুঙ্গি হয় না, এখানে শনির বিশেষ বৈশিষ্ট্যের কারণে এমনটি ঘটে। দূরদৃষ্টি দিয়ে সব কিছুকে বিচার করতে জানতে হবে। তাহলে আমি যেটি বলছিলাম যে আপনারা পরিশ্রমের মাত্রা যদি বৃদ্ধি করতে পারেন, কষ্টের মাত্রা বৃদ্ধি করতে পারেন, তাহলে আপনাদের সাফল্য অতি দ্রুত আসবে আপনাদের জীবনে। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার ভিতরে কয়েকটা বিষয় এখনই আমি তুলে ধরতে পারিনি, যেমন হচ্ছে প্রেম, বিবাহ। পঞ্চম ঘরে রাহু আছে, সেই রাহুর দৃষ্টি এই রাশির উপর পড়ছে এবং পঞ্চমে বৃহস্পতির দৃষ্টিও আছে। এর অর্থ হলো এই সময়ে আপনার ভালো লাগা কাজ করবে, সেটি বিপরীত লিঙ্গেই হোক বা অন্য যে কোনো বস্তুই হোক, কোনো না কোনো কিছুর প্রতি একটা নেশা কাজ করবে, আগ্রহ কাজ করবে। যেমন কেউ যদি লেখালেখি পছন্দ করেন, তখন দেখবেন যে লিখতে ভালো লাগছে, যদি অ্যানালাইসিস ভালো লাগে, অ্যানালাইসিস অনেক ভালো লাগছে। অর্থাৎ যে কোনো কিছু আপনাকে অতৃপ্ত করে তুলবে। অতৃপ্ত কিভাবে করবে? ওই বিষয়টা আপনাকে টানবে, আকর্ষণ করবে, তখন ওই বিষয়টাকে আপনি যথেষ্ট সময় দিতে চাইবেন। এইটি হচ্ছে মূল কথা। তার মানে রাহু এখানে কেমন ফল দেবে তা নির্ভর করছে সম্পূর্ণভাবে আপনার মানসিকতার উপর, আপনি কিভাবে বিষয়টিকে নিচ্ছেন। কারো কারো জীবনে এই সময়ে বিপরীত লিঙ্গের মানুষ আসবে, আবার নিজের লিঙ্গের মানুষও আসবে। অনেকের সাথে আপনার সুসম্পর্ক গড়ে উঠবে, আর এই সম্পর্ক আপনাকে উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনার ব্রেইনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, নতুনভাবে চিন্তা করার ক্ষেত্রে হেল্প করবে। আপনার সন্তান এই সময় আপনার কথা শুনতে চাইবে না, তাকে শাস্ত্রজ্ঞান দেওয়ার চেষ্টা করবেন। শাস্ত্রজ্ঞান বলতে আমি বোঝাচ্ছি যে এমন কোনো শাস্ত্র যা বাস্তবতা ভিত্তিক, বাস্তব জ্ঞান প্রদান করে থাকে এবং যার ভিতরে কোনো গোঁড়ামি নেই। অবশ্যই চেষ্টা করবেন এই জ্ঞান দেওয়ার। কারণ হচ্ছে পঞ্চমে রাহু আছে, তার উপরে বৃহস্পতির দৃষ্টি আছে, রাহু নিজেও বৃহস্পতির নক্ষত্রে আছে। এজন্য রাহু বৃহস্পতির একটা বিশেষ সংযোগ রয়েছে এখানে, যা একজন মানুষের ভিতরে গুরুচণ্ডাল দোষের যে প্রভাব সেটি সৃষ্টি করতেই পারে। তো আপনি যদি শাস্ত্রজ্ঞানের প্রভাব রাখেন তাহলে সে থেকে মুক্ত থাকবে। আমি সবশেষে এই চ্যানেলে যে নতুন বই বের হয়েছে সেই বই সম্পর্কে আপনাদের দু একটি কথা বলে শেষ করব। বইটি বের হয়েছে একদিন হলো। বইটির মূল্য 300 টাকা। বইয়ের ভিতরে 250 উক্তি ব্যাখ্যা করা হয়েছে। বইয়ের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 144। এই বইয়ে আলোচনা করা হয়েছে
বিভিন্ন ধরনের উক্তি, যা হচ্ছে জ্ঞানবাণী নামে পরিচিত, যা হচ্ছে আধ্যাত্মিকভাবে বিশ্লেষণ করা। এবং এই উক্তির লক্ষ্য হচ্ছে আপনি যে ভাবে চিন্তা করেন সেই চিন্তাধারার ভিতরে কী ধরনের নতুনত্ব আনা যায় সেটি হচ্ছে লক্ষ্য। যেমন প্রথম উক্তি, তাকেই বিবাহ করবে যে তোমাকে জন্ম দিতে পারবে। এই কথাটি শুনলেন, বোঝার চেষ্টা করলেন, এর ব্যাখ্যা বুঝলেন, কি বোঝাতে চাওয়া হয়েছে, আধ্যাত্মিক অর্থ কী। এরকম করেই উক্তি আছে। আপনারা আশা করি বইটাকে পছন্দ করবেন। এবং আরেকটা কথা, এই বইয়ের ভিতরে রয়েছে অ্যাস্ট্রোলজির কথা, রয়েছে সংখ্যাতত্ত্বের কথা, এছাড়াও মুদ্রা, প্রাণায়াম, এইগুলো সম্পর্কে কথা। অর্থাৎ বিভিন্ন রোগ ব্যাধিতে পড়লে সহজেই মুদ্রা করে বা প্রাণায়াম করে কিভাবে রক্ষা পাওয়া যায় তার উপায় বর্ণনা করা আছে। এবং সংখ্যাতত্ত্ব, লটারি কাটার উপায়, এই সমস্ত বিষয়ে আমি আলোচনা করেছি। আশা করি এই বইটি আপনাদেরকে ভীষণভাবে উপকৃত করবে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।